5ই আগস্টের পর থেকে যে একটা অভিন্ন আবেদন ছিল বা প্রতিবাদ ছিল সম্ভবত বিএনপি ছাড়া, সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের পদত্যাগ বা গ্রেপ্তার করা। সম্ভবত আজকে সেটা বাস্তবায়িত হলো, পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। তো এখন কি মনে হয় আপনার যে শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ, এটা কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো ইঙ্গিত কিনা? আপনার কি মনে হয়? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। শাহাবুদ্দিন চুপ্পু যিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্রটা আমি দেখলাম যে কি রিজন দেখে তিনি পদত্যাগ করলেন। সেখানে সে দেখাচ্ছিল যে তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনিজনিত সমস্যা, এবং সেখানে একটা জিনিস সে বললো অটোনেমিক নিউরোপ্যাথি, যেটা নিয়ে আমি একটু গুগল স্টাডি করলাম। অটোমেটিক নিউরোপ্যাথি মানে হচ্ছে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যাওয়া, ভুলে যাওয়া, হঠাৎ করে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে পড়ে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া। এই বিষয়টাকে দেখে সে বলছে যে আমার পক্ষে আসলে আর এখন কোনোভাবেই রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে থাকা সম্ভব না। আপনি জানেন যে আপনার মনে আছে কিনা 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে রাষ্ট্রপতি। ওই যে যখন আমাদের এই জুলাই আগস্টের নতুন যখন ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো, তার পরপর একটা আন্দোলন হলো যে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। সে 24 ঘন্টা কিন্তু আর হইল না, আজকে গিয়ে সে পদত্যাগ করলো। তখন অনেকেই বলার চেষ্টা করছিল যে বিএনপি কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছে না, এবং এই সরকার গঠনের পরপর কেন পদত্যাগ করালো না। সেখানে তারা যে রিজনটা সামনে আনলো যে সরকার গঠনের পরপর যদি পদত্যাগ করাইতো তাহলে বিএনপির সরকার এবং রাষ্ট্রপতির যে মেয়াদ, এটা একেবারে একই সময় হয়ে যেত। তখন ইন্টারিম গভর্নমেন্টে বিএনপি পন্থী কোনো লোকজন থাকবে না। এই জন্য বিএনপি চাচ্ছিল একটু লম্বা সময়, যাতে ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠন হবে আবার নতুনভাবে নির্বাচনের সময়, তখন যাতে এই রাষ্ট্রপতি তাদের ভাব আদর্শের যে রাষ্ট্রপতি, সে যাতে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে, সেটাকে তারা একটা পয়েন্ট আকারে ধরছিল। অনেকে এটা নিয়ে আলোচনাও করছিল। এটা 1 নম্বর বিষয়গুলো। 2 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু আমার যেটা মনে হলো যে ইন্টারিম গভর্নমেন্টের সময় সে কিন্তু একটা সাক্ষাৎকারে বলছিল যে চরম অস্বস্তির পরিবেশ থেকে সে মুক্তি হয়েছে। এবং আপনার মনে আছে কিনা যে আমরা সেই সময় কিন্তু তাকে দেখি নাই, কোনো স্টেটমেন্ট ছিল না, তার কোনো কোরপত্রে তার কোনো অংশগ্রহণ ছিল না। এবং আমার কাছে একসময় মনে হতো যে রাষ্ট্রপতি মনে হয় অলিখিতভাবে বন্দী আছে, গৃহবন্দী। কারণ তাকে কোনো অনুষ্ঠানে, কোনো ইউনিভার্সিটির যে আমরা দেখতাম যে সাধারণত সমাবর্তনে তারা থাকে, সেগুলোর মধ্যে কোনোটার মধ্যে তাকে পাওয়া যায় নাই। কোনো একটা কোরপত্রে যে রাষ্ট্রপতির কোরপত্র থাকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, সেগুলোতে পাই নাই। আলটিমেটলি ওই সময়টা আমাদের কাছে মনে হচ্ছিল যে আসলে সে মনে হয় অনেকটা বন্দী অবস্থায় আছে। তৃতীয় বিষয় হচ্ছে আমি যেটা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি, আমাদের স্পিকার সাহেব কিন্তু গেছিল থাইল্যান্ডে চিকিৎসার জন্য। সে চিকিৎসার টাইম শর্টেজ করে 2 দিন আগে সে এখানে এসে রাষ্ট্রপতিকে ইনস্ট্যান্ট পদত্যাগ যে ইস্যুটা আসলো, এটা ভাই হালকা বিষয় না। আপনি আমাকে বলতে পারেন কেন নাজমুল ভাই? ভাই এই লোক তো প্রায় কতদিন যাবত, প্রায় তো মানে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা হিসেবে 2 বছর, বিএনপির সময় প্রায় 6 মাস হয়ে গেছে তার, সে ইয়েতে আছে। 6 দিন পরে পদত্যাগ করলে তো কোনো সমস্যা ছিল না। একটা লোক চিকিৎসা করতে গেছে, তাকে ইমার্জেন্সি রিটার্ন করে আসতে হয়েছে, মাঝখানে তো অবশ্যই কিছু একটা আসছে। তা না হলে ভাই আবার আপনার কাছে আমি প্রশ্ন করি, কি 3 দিন পরে করলে কোনো ঝামেলা ছিল? সে তার চিকিৎসা সুন্দরভাবে কমপ্লিট করে এখানে এসে করলে কোনো ঝামেলা কিনা? অবশ্যই কোনো রাষ্ট্রীয় একটা প্রশ্ন জাগে যে হয়তো শেখ হাসিনা সম্ভবত চলে আসবে, এই জন্য অন্য কোনো রাষ্ট্রপতির কাছে দিবে না। এক্ষেত্রে আমার যেটা মনে হয়, আপনি জানেন যে কিছুদিন আগে, আপনার 2-3 দিন আগে ডিক্লেয়ার দিল আমেরিকার বিশেষ দূত ট্রাম্পের সার্জিও গের, সে আসতেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গতিপথ বুঝতে, সরাসরি ডিক্লেয়ার দিয়ে আসতেছে। সে কিন্তু 3-4 দিন পর আসবে। আমার কাছে মনে হচ্ছে যে ওনার সাথে এটা কোনো একটা লিঙ্কেজ থাকতে পারে, আমি জানি না, এটা আমার আইডিয়া থেকে আমি বলতেছি যে আমেরিকা কিন্তু এখন বাংলাদেশের প্রতি খুব তীব্র নজর রাখতেছে কয়েকটা বিষয়ে। এক হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর, দ্বিতীয় হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর, তৃতীয় হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর, চতুর্থ বিষয় হচ্ছে আপনার জাতিসংঘের বিভিন্ন জায়গায় বাংলাদেশের সভাপতি নির্বাচন, পঞ্চম বিষয় হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তির কী আপডেট, ভারতের সাথে কী ধরনের সম্পর্ক হচ্ছে, ভারত আবার ভিসা উন্মুক্ত করলো। সব মিলিয়ে আমেরিকা বুঝতে চাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির গতিপথটা কোন দিকে। সেই জন্য সে কিন্তু আসবে আর 2-3 দিন পরে বা 3-4 দিনের মধ্যে সময় আছে সার্জিও গের। তার আসার আগে ইমার্জেন্সি তার এই পদত্যাগটা একটা বিশেষ বার্তা বহন করতে পারে। আমি কয়েকজন মতামত জানার চেষ্টা করছি আজকে যে কেন হঠাৎ করে রাষ্ট্রপতির এই পদত্যাগ। বলছে যে কোনো মুহূর্তে যদি শেখ হাসিনা ঢুকে যায়, রাষ্ট্রপতি যদি তাকে বলে যে শেখ হাসিনাকে সকল থেকে আমি ক্ষমা করে দিছি, সবচেয়ে বড় কথা রাষ্ট্রপতির তো সাংবিধানিকভাবে সে অধিকার আছে, সে ক্ষমতাটা আছে। কিন্তু এটা আসলে হাসির ছলে বলা, ফেসবুকে এটা নিয়ে একটা আলোচনা, একটা ট্রল হচ্ছে।
বাট বাংলাদেশে কিন্তু পরিস্থিতি কখন কিভাবে কি হয় এটা কিন্তু বোঝাও খুব কঠিন। আর যেহেতু এত ইমার্জেন্সি এসে আপনার এইভাবে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়টা আসলো, এখানে ভিতরে একটা কিছু আছে যেটা আমরা হয়তো এখনও সেটা অনুভব করতে পারতেছি না, বা পুরো চিত্রটা আমাদের কাছে এখনও প্রকাশ হচ্ছে না, আংশিক চিত্রটা আমরা পাচ্ছি। পরের বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে এটা কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের একটা হাসিনার প্রত্যাবর্তনের একটা কিনা, ইঙ্গিত কিনা। প্রথম বিষয় হচ্ছে আপনি আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন, আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা গ্রুপে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাদের যারা পলিসি মেকিংয়ের খুব কাছাকাছি বা তারা যারা পলিসি মেকিংয়ের অংশ যারা, তাদের সবারই একটা কথা যে আমেরিকার সাথে আওয়ামী লীগের একটা নতুনভাবে রিফর্ম একটা হচ্ছে, মানে একটা নতুনভাবে সম্পর্ক গড়ে উঠছে, যার মাধ্যমে তারা বাংলাদেশ সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা যেটাকে আমরা বলি যে কনসিলিয়েশন যেটা বলা হয়, যে এটা তাদের মধ্যে একটা যোগাযোগ হচ্ছে। সেখানে আমরা দেখতেছি যে আবার আমেরিকার এই যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গ্যারিও বাংলাদেশে আসতেছে, তার আগে ঠিক আবার এই প্রেসিডেন্টের এই পদত্যাগ, সব কিছু মিলে এটাকে আপনি একবার ফেলে দিতে পারবেন, বিষয়টা এরকম না। তার মধ্যে আমি একটা জিনিস আপনাকে বলতেছি, যেটা আপনার ওই যে আবার পুনরাবৃত্তি করতেছি, যে আসলে এই হাসিনা ফেরার সুযোগটা কিভাবে আমরা দেখব এখন এই বিষয়টাকে, রাষ্ট্রপতির পদত্যাগ এবং হাসিনা ফেরার বিষয়টা। প্রথম বিষয় হচ্ছে এটা আপনার পুঁথির মালার মতো। এখন আমরা কয়েকটা পুঁথি আলাদা করি, এক একটা পুঁথি যখন আলাদা করে মালা তৈরি করবেন, এটার উত্তরটা আপনি পেয়ে যাবেন। প্রথম পুঁথিটা হচ্ছে যে হাসিনার ফেরা, রাষ্ট্রপতির যে পদত্যাগ, এটাকে কিভাবে আমরা মিলাবো, তার মধ্যে আমাদের সকলের আলাদা আলাদা স্টেটমেন্ট নিতে হবে। আমি সকল স্টেটমেন্ট নেওয়ার গতকালকে আবার নতুনভাবে একটা চেষ্টা করেছি। সেখানে বিএনপির যে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ফেরার মতো কোনো রাস্তা বর্তমান বাংলাদেশে আর নাই। তাদের যে যুক্তিটা হচ্ছে যে বর্তমান যে বিএনপি সরকার, সেটা আন্তর্জাতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য, গৃহীত এবং আন্তর্জাতিক সম্পর্কে তারা সর্বোচ্চ উচ্চ শিখর আছে এখন। এবং জানেন যে বাংলাদেশের যে খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী, সে সাধারণ পরিষদের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, যেটা আসলে পররাষ্ট্র নীতিতে সর্বোচ্চ শক্তি না থাকলে এই জায়গাটা আসলে কোনোভাবে সম্ভব না। এবং বিএনপি যেটা আরও বোঝানোর চেষ্টা করছে, বিএনপির নেতাকর্মীরা, যে ভারতে এখন আওয়ামী লীগ কোণঠাসা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং যে ভারত আওয়ামী লীগকে ব্যাকআপ দেয়, সে ভারতই এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি জানেন যে যে জায়গাগুলো আগে ভারতের দখলে ছিল, এগুলো পাকিস্তান দখল করে ফেলছে। মানে এই যে আন্তর্জাতিক বিভিন্ন লবি করা, বিশেষ করে ইরান, আমেরিকা, বিভিন্ন চুক্তি বা বিভিন্ন যে আন্তর্জাতিক সম্পর্কের যে জায়গাটা, এটা এখন ভারতের চেয়ে বেশি এগিয়ে গিয়েছে পাকিস্তান। ভারত নিজে এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটু পিছিয়ে পড়া। সে কীভাবে আপনার পররাষ্ট্র দিক থেকে বাংলাদেশকে করবে, হাসিনাকে এঙ্গেজ করবে। তো তাদের কথা হচ্ছে যে হাসিনাকে ফেরানোর, হাসিনা নিজে এখন ভারত অপ্রাসঙ্গিক, কারণ ভারতের প্রধানমন্ত্রী, আপনি জানেন গতকালকে নরেন্দ্র মোদী আমাদের PM তারেক রহমান সাহেবকে ভারতে আমন্ত্রণ করছে সম্মেলন উপলক্ষে, আপনি জানেন, যেটা একটা বড় ধরনের বিএনপির একটা ঐতিহাসিক বলা চলে, যে পররাষ্ট্রনীতিতে তারা যে কতদূর আগায় গেছে। তো সে বললো যে এরকম শক্তিশালী পররাষ্ট্রনীতি থাকতে আওয়ামী লীগ এসে এখানে আবার প্রত্যাবর্তন করবে, এই সুযোগই নাই। এবং ভারত সরকার চাচ্ছে বিএনপি সরকারের সাথে সম্পর্ক গঠনের জন্য আওয়ামী লীগের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আরও যারা বড় বড় হেভিওয়েট আছে, তাদেরকে এই বিএনপির কাছে হস্তান্তর করে দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছে। এটা হচ্ছে বিএনপির যারা আন্তর্জাতিক সেলে কাজ করে, তাদের দু একজনের বক্তব্য কিন্তু এই টাইপের। এটা হচ্ছে বিএনপির একটা স্টেটমেন্ট। এখন যদি আপনার জামাতের স্টেটমেন্ট শুনেন, সেটা আপনার কিন্তু ভিন্ন ধাঁচের। যেটা আপনি বলছিলাম যে জামাত বলতেছে যে শেখ হাসিনা পালায় না বলে, যে শেখ হাসিনা পালায় গেছে, শেখ হাসিনা আসবে বলে শেখ হাসিনা আসবে না। এটা হচ্ছে শেখ হাসিনার একটা কালচারালি একটা হেবিট, এটা এক নম্বর। দুই নম্বর বিষয় যেটা তারা তুলে ধরলো, যে দুবাইয়ে যখন আপনার বেনজির আটক হয়েছে, এই আটকের পর যখন আন্তর্জাতিক অঙ্গনে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিল, তাদের মনোবল ভেঙে গেছে, যে বিএনপি সরকার চাইলে বা বাংলাদেশ সরকার চাইলে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে আটক করে তার দেশে নিয়ে যেতে পারে। এই লেভেলটা যখন ভেঙে যায়, তখন নাকি আপনার এই আওয়ামী লীগের যারা আন্তর্জাতিক ফ্রেমে কাজ করে, তাদের ভিতর মনোবলটা চাঙ্গা রাখার জন্য শেখ হাসিনা দেশে ফিরতেছে, এটা একটা হাইপ তুলে দেওয়া, যাতে সবাই আবার বুস্টিং হয় এবং চাঙ্গা হয়ে যায়। এটা হচ্ছে জামাতের স্টেটমেন্ট। এনসিপির স্টেটমেন্ট আমি আপনাকে আগেও বলছিলাম যে জুলাই মাসের যে নৃশংসতা, এটাকে আড়াল করার জন্য জুলাই মাসেই 5 মাস পরের ঘটনা জুলাই মাসে আগে এগিয়ে আনার কথা হচ্ছে এটাই, যে জুলাইয়ের যে নৃশংসতা, এটা নিয়ে যাতে মানুষ আলোচনা না করে, আওয়ামী লীগ ফিরতেছে, শেখ হাসিনা ফিরতেছে, রাষ্ট্রপতির পদত্যাগ, এগুলো নিয়ে মধ্যেই যাতে মানুষ একটা সারাক্ষণ ব্যস্ত থাকে। জুলাইয়ের যে একটা ভয়ঙ্কর ব্লাডশেড হয়ে গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, হাজার মানুষের মৃত্যুর এখানে বিভিন্ন স্টোরি যখন চলে আসতেছিল, এগুলো যাতে একটা ধামাচাপা পড়ে যায়, এই জন্য আওয়ামী লীগ এই ন্যারেটিভটা সামনে আনছে। এটা হচ্ছে এনসিপির বয়ান।
আচ্ছা, এখন আপনার এই ডক্টর ইউনূসের যে অ্যাটর্নি জেনারেল ছিল তাজুল ইসলাম, তার বয়ান হচ্ছে যে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরতেছে, এই বয়ানটাই মাঠে তৈরি করছে এই জন্য যে জুলাইয়ের বিভিন্ন বিচারগুলো এখন একেবারে ফাইনাল স্টেজে আছে। এই স্টেজে সাক্ষীরা যখন চূড়ান্তভাবে সাক্ষ্য দিচ্ছে, যখন আওয়ামী লীগের শেখ হাসিনা ফিরতেছে, এই কথা শোনার পর এখন অনেক সাক্ষী আর সাক্ষী দিচ্ছে না, তারা ভয় পেয়ে যাচ্ছে। তারা বলতেছে না, শেখ হাসিনা যেহেতু ফিরতেছে, তাহলে এই মুহূর্তে আমাদের সাক্ষী দিলে আমাদের জীবনের উপর একটা ঝুঁকি বা রিস্ক আছে। অনেক সাক্ষী এখন সাক্ষীদান থেকে বিরত থাকতেছে। তার মানে এটা হচ্ছে আপনার আবার কি ডক্টর ইউনূসের যে অ্যাটর্নি জেনারেলের যে বক্তব্য। তারপর যদি আপনি বলেন যে ইয়ার বক্তব্য কি, ডিজিএফের একজন সাবেক পরিচালকের বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করছি। সে বলতেছে এটা ডিজিএফের একটা ডিজাইনকৃত ন্যারেটিভ হতে পারে। তার কথা হচ্ছে এটাও হতে পারে। ডিজিএফআই চাচ্ছে যে অনেকে শেখ হাসিনার সাথে, কিন্তু ওই যে অনেকে বলছে চুপ্পু তো শেখ হাসিনার সাথে ফোন আলাপের কারণে ইয়ে হয়েছে, কি বলে যে প্রেসিডেন্ট থেকে পদত্যাগের একটা সিদ্ধান্ত নিছে। বাট শেখ হাসিনার সাথে ওনার কথা যে বাংলাদেশে বর্তমানে পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, বিডিআর যত প্রশাসনের লোক আছে সবার সাথে, মোটামুটি টপ লেভেলে যারা আছে সবার সাথে টুকটাক যোগাযোগ হয়, কিন্তু কেউ প্রকাশ করে না। এবং সরকার যেগুলো ধরতে পারে সেগুলোকে স্যাক করে করে সরাই দিচ্ছে, যেগুলো ধরতে পারে না তাদের সাথে বিভিন্ন সময় আলোচনা হয়। এটা সে ভালো জানে যে সে কোন বেজে এটা কথা বলছে। তবে সে বলতেছে যে যখনই কথাবার্তা হয় তখন যারা গোয়েন্দা সংস্থায় কাজ করে বা অন্য অন্য অ্যাডমিনে কাজ করে, তারা বলছে যে আপনি আসেন, আসলে পরে দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। সে আশা থেকে হয়তো বা সে প্রকাশ করছে যে আমি ডিসেম্বরে ফিরতেছি। এবং এই ফিরার যে গ্রাউন্ডটা সে বলল, এখন তার পুরা আওয়ামী লীগ কিন্তু চাঙা হয়ে গেছে। এখন যদি আবার সে না ফিরে, তাহলে কিন্তু যেই আওয়ামী লীগের যতটুকু চাঙা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু আবার ডেবে যাবে। যে শক্তিটা মাসে গ্রো হয়েছে তারপরে আবার এটা নেগেটিভে চলে যাবে। এখন আপনি বলতে পারেন এটা হচ্ছে আপনার এই কি বলে ডিজিএফের যে সাবেক একজন অফিসার, তার কথা। সে আরেকটা কথা বলছে যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন চরম একটা অনৈক্যর জায়গা তৈরি হয়েছে। এই অনৈক্যটা যাতে না হয়, এবং এই জন্য তারা খুব সচেতনভাবে এটা ছড়াচ্ছে, যাতে তারা শেখ হাসিনার কথা, শেখ হাসিনা দেশে ফিরবে এই কথা বললেই আপনার বিএনপি এবং জামাত তখন তাদের দূরত্ব গুছায় তারা একসাথে হয়ে যায়। এটা হচ্ছে তাদের একটা ইয়া। এবং এখন বলবেন আওয়ামী লীগের বয়ান কি? আওয়ামী লীগের বয়ান নেওয়ার আমি চেষ্টা করেছি। তারা যেটা বললো যে এই দেশের জন্ম তো দিচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার মূল ধারক বাহক হচ্ছে আওয়ামী লীগ, এই দেশে আপারময় জনতা আওয়ামী লীগের সাপোর্ট, এই দেশে এখনও কোটি কোটি লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এবং তাদের যে কথাটা, তাদের নেতাকর্মীরা যেটা বোঝাচ্ছে, অনেকের সাথে আমি কথা বলছি গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলতেছে যে আমাদের এখন থানা, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট পর্যন্ত কমিটি গঠন হয়ে গেছে। আমি কয়েকজনের কাছে প্রুফনেস চাওয়ার জন্য কয়েকটা কাগজ চেয়েছিলাম, তারা গণহারে কাগজ দিয়েছে এবং সেগুলো পাবলিক করে দিচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পেজে। এক একটা কমিটিতে 40 জন, 50 জন, 60 জন, 70 জন করে কমিটি গঠন করা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কমিটিটা এত ক্রাইসিস টাইমে কীভাবে গঠন করলেন? তো তারা বললো যে আমরা বাসে করে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত গেছি পিকনিকের নাম করে, পুরো বাসের মধ্যে আমরা ভোটাভুটি করে কমিটি গঠন করে কাকে কী দেওয়া যায়, সভাপতি, সেক্রেটারি, এইসব তারা গঠন করে ফেলছে। আমরা টঙ্গী থেকে বা থেকে বেড়াই থেকে নৌকায় উঠছি, আমরা একেবারে বোটে আমরা 70-80 জন উঠছি, ওইটা একেবারে সারাদিন বোটে ছিলাম। বোটের মধ্যে আমরা একটা কাকে কী দেওয়া যায়, কীভাবে আন্দোলনকে সামনে করা যায়, বেগবান করা যায়, এই বিষয় নিয়ে এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। যার কারণে আমরা আর তারা চরমভাবে অর্গানাইজড হয়ে আছে। আমরা যে যাই বলি, আওয়ামী লীগ এখন আবার আগের থেকে অনেক বেশি ঐক্য গঠন হয়েছে, এটা ইউনিভার্সাল ট্রুথ। এবং তারা দ্বিতীয় যে যুক্তিটা তারা দেখাচ্ছে যে আওয়ামী লীগ তো দেশে, শেখ হাসিনা তো 75 সালের সবচেয়ে ক্রাইসিস টাইমে ভারতে 6 বছর ছিল এবং ভারত থেকে 6 বছর পরে এসে বাংলাদেশের ক্ষমতাতে এসে আবার পুনরায় আসীন হয়েছিল। তাই এগুলা আমরা ফেস করা, আমরা ভবিষ্যতে এই দেশে শেখ হাসিনাকে নিয়ে আমরা ফিরবই এটা। এবং শেখ হাসিনা যখন এয়ারপোর্টে নামবে তখন লাখ লাখ কোটি কোটি জনতা শেখ হাসিনাকে আপনার করবে, কি বলে, সংবর্ধনা জানাবে। এটা হচ্ছে আওয়ামী লীগের বয়ান। এখন আমি নিরপেক্ষ যারা বিশেষজ্ঞ, রাজনীতি বিশেষজ্ঞ, তাদের একটা বয়ান জানার চেষ্টা করছি, তারা কি বলে এই বিষয়ে। তাদের বিশেষজ্ঞদের মতামত হচ্ছে আপাতত যে গ্রাউন্ড, এই গ্রাউন্ড আওয়ামী লীগ ফেরার কোনো রাস্তা নাই। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তবে যদি প্রেক্ষাপট চেঞ্জ হয়, এখন বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হতে তো বেশি সময় লাগে না, এই প্রেক্ষাপট আসার সুযোগ নেই। এখন এই যে আপনার কর্নেল অলি সাহেবের কথাকে যদি কোট করি, যে ঢাকার বাইরে তারেক জিয়া সাহেব, আমাদের পিএম সাহেব যাতে অবস্থান না করে, এই ধরনের ঝুঁকি যদি থাকে এবং এই ঝুঁকি যদি সত্য হয়, তাহলে প্রেক্ষাপট চেঞ্জ হতে তো বাংলাদেশে এক মুহূর্তের ব্যাপার। উনি ঝুঁকিতে থাকে মানে পুরো বাংলাদেশে একটা ঝুঁকিতে থাকে, যেহেতু উনি আমাদের রানিং পিএম, নির্বাচিত পিএম। দ্বিতীয় বিষয় যেটা বিশেষজ্ঞরা বলতেছে যে চীনের সাথে তো বাংলাদেশের সম্পর্কটা অধিক ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, এবং তুরস্ক, চীন, এদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ মানে আমেরিকার সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। এখন আমেরিকাই সচেতনভাবে এই সরকারকে চাপে ফেলার জন্য আওয়ামী লীগকে পুনরায় একটু আবার বুস্টিং করতে পারে।
যে না এই সরকারকে যদি এভাবে ছেড়ে দেই সে তাকে দৌড়ায় চীনে দিয়ে যাচ্ছে গা, যখন আমরা লাগাম টান দিয়ে ধরবো তখন আবার সে বলবে না না জি হুজুর আমরা আপনার কাছে আসি। যার কারণে কিন্তু সার্জিও গের আসতেছে এবং সে কিন্তু চীনের সাথে কী সম্পর্ক আমি বলতেছি, সে সরাসরি বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ কোন দিকে এটা বোঝার জন্য সে আসতেছে। তার মানে এটা কিন্তু একটা যথেষ্ট বেজ এর কথা। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, আপনি জানেন আওয়ামী লীগের সাথে ভারতের খুব গভীর সম্পর্ক, ভারতের সাথে ইসরায়েলের খুব গভীর সম্পর্ক, এবং এদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা চাইলে এই দেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করা খুব কঠিন কিছু না। এটা আমরা জানি যে তাদের গোয়েন্দা পার্টটা খুব স্ট্রং। বাংলাদেশের মানুষ যদি আবার সেগুলিকে মোকাবেলা করতে পারে সেটা আবার খুব এটার জন্য তাদের আবার একটা ভিন্ন কৌশল প্রয়োজন হয়। তো সব কিছু মিলে আমি যদি আপনাকে আবার পুনরায় ফিরি যে চুপ্পুর সাথে এই আওয়ামী লীগ ফেরার আসলে ইয়াটা কতটুকু, এখন যদি বিশেষজ্ঞদের কাছে লাস্ট টাইম প্রশ্ন করেছিলাম যে আসলে শেখ হাসিনা যদি 31 ডিসেম্বরের মধ্যে না ফিরে, তার তো একটা গ্রাউন্ড, তার যে সে যে ডিক্লেয়ার দিল গ্রাউন্ডটা তো আপনার নষ্ট হয়ে যাবে এবং মানুষের মধ্যে ডিমোরালাইজড হয়ে যাবে। তখন সে বলল যে শেখ হাসিনা যদি ডিসেম্বরের 16 তারিখে হঠাৎ আপনি শুনেন বা পত্রিকায় দেখেন বা এনটিভিতে দেখেন বা আনন্দবাজার দেখেন যে শেখ হাসিনা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তখন কি আপনার ওই আবেদন থাকবে যে শেখ হাসিনা কেন ফিরতেছে না? সে হার্ট অ্যাটাক হইতে পারে, তার কিডনিতে সমস্যা হইতে পারে, তার ফুসফুসের সমস্যা হইতে পারে, সে হাসপাতালে ভর্তি হইলো। সে হাসপাতালে ভর্তি হলে তো আপনার আর গ্রাউন্ড থাকবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে সে কলকাতা পর্যন্ত বা দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত গেল, দিল্লি এয়ারপোর্ট থেকে তাকে ফিরাই দিল, তাহলে তো আওয়ামী লীগ চাঙ্গা থাকবে যে নেতৃত্ব চেষ্টা করছিল আসতে, কিন্তু ইন্ডিয়ান সরকার তার নিরাপত্তার জন্য আসতে দেয় না। অথবা সে দিল্লি থেকে ফ্লাই করে ধরেন বাংলাদেশ এয়ারপোর্টের নামার আগে বা সিলেটে একটা এয়ারপোর্টে নামলো, যে কোনো এক জায়গায় নামলো, তাকে সরকার নিরাপত্তার খাতিরে বেরোইতে দিল না। অনেক ধরনের সিকোয়েন্স তৈরি হয়ে যেতে পারে। তার মানে আপনার শেখ হাসিনা যেটা দিচ্ছে খুব সচেতনভাবে এবং আন্তর্জাতিক অনেকের সাথে পরামর্শ করেই দিতে পারে বিষয়টা যে সে শুধু এমনি ডিক্লেয়ার দিয়ে দিছে এবং তাতে 31 ডিসেম্বর পার হলে শেখ হাসিনার গ্রাউন্ড থাকবে না, ব্যাপারটা এরকম না। সর্বশেষ যে বিষয়টা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে তাহলে বাস্তবতাটা কী? বাস্তবতাটা হচ্ছে উনি যেটা বলল যে বাংলাদেশের জনগণ যদি চায় শেখ হাসিনা ফিরবে, তাহলে পৃথিবীর কারো শক্তি নাই তাকে আর আটকায় রাখার জন্য। তবে বাংলাদেশের জনগণের চাওয়াটা আপনি একটু মিলাই দেখবেন। এইভাবে সে বলল যে আওয়ামী লীগের মিছিল এখন কত লোক হচ্ছে, 15 জন 20 জন থেকে এখন ধরেন সাপোজ 200 300 400 500, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম 1500 2000 লোক হয়েছে, 5000 লোক হয়েছে। বিএনপির মিছিলে 5 লক্ষ 10 লক্ষ লোক আসার পরও সেই বিএনপির মিছিলকে সরকার কাউন্ট ডাউন করে নাই, মুহূর্তের মধ্যে ম্যাসাকার করে দিয়ে সব সরাই ফেলছে। লাখ লাখ লোকের সমাগম সরকার 10 মিনিট 20 মিনিটে সরাই ফেলছে। আপনি জানেন, আপনি পল্টনের কাভার করছেন, আমি নিজেও কাভার করছি যুগান্তরের পক্ষ থেকে। সেখানে আমি দেখছি যে মানে আমার কাছে মনে হলো যে অন্তত 50 লাখ লোক তখন ছিল, পুরো সমুদ্র মহাসমুদ্র। সেই মহাসমুদ্রের সমাবেশ মিছিল বিক্ষোভ মিছিল 15 থেকে 20 মিনিট বা 2 ঘন্টা লাগছে সরকার ডিসপাস করতে। আর এটা তো ছোট ছোট মিছিল। তাই বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনা ফিরবে। আর এই যে চুপ্পুর যে ইস্যুটা বললেন, চুপ্পুর ইস্যুটা আমেরিকার ইস্যুর সাথে রিলেটেড কিনা আমাদের জানা নেই। তবে এখন একটা ভিন্ন ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গায় পুরা ভূরাজনৈতিক যে অংশটা আমরা বলি, এগুলো বিভিন্ন জায়গায় এখন ওই পুঁথির মালারগুলো মিলানোর চেষ্টা করতেছে। বাস্তবতাটা হচ্ছে যতই পুঁথির মালা মিলানো হোক, জনগণ যদি চায় আসবে, জনগণ না চাইলে আসবে না। এটা হচ্ছে বাস্তবতা।